আখেরি মোনাজাতে শেষ হচ্ছে ইজতেমার প্রথম পর্ব। ময়দানে লাখো মুসল্লির ঢল। চিকিৎসা না পাওয়ার অভিযোগ, গণঅভ্যুত্থানে আহতদের। রাতভর সড়ক অবরোধ, বিক্ষোভ। তিতুমির কলেজ শিক্ষার্থীদের অনশন চলছে, আজ থেকে নর্থ সিটি ব্লকেট কর্মসূচি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে মোনাজাতে অংশ নিতে ভোর থেকে মুসল্লিরা ময়দানে জড়ো হয়েছেন। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। মোনাজাতে অংশ নিতে অনেকেই ময়দানের বাইরেও অবস্থান করছেন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল। ময়দানে ও ময়দানের বাইরে অবস্থান নেন লাখো মুসল্লি। বাস, ট্রেন ও নৌপথ ছাড়াও হেঁটে তুরাগ পাড়ে আসেন ধর্মপ্রাণ মুসলমানরা। দুনিয়া ও আখেরাতের মাগফিরাত কামনায় সকাল থেকে চলে বয়ান। মোনাজাতের আগে হেদায়েতের বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। বয়ান তর্জমা করেন মাওলানা আব্দুল মতিন। এখান থেকে নির্দেশনা নিয়ে মুসল্লিরা ৩ চিল্লার জন্য জামাতে বের হয়ে নিজ এলাকায় গিয়ে দ্বীনের কাজ করবেন। বয়ানের পরে নসিহতমূলক বক্তব্য দেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। তর্জমা করেন মাওলানা জুবায়ের। এদিকে মোনাজাতে অংশ নিয়ে দেশ, জাতি ও মুসলিম উম্মার জন্য দোয়া চাইবেন বলে জানান মুসল্লিরা। ইজতেমার উপলক্ষে এখানে দোয়ার জন্য আইছি। কিছু কথাবার্তা বয়ান হলো, এটা শুনলাম, খুব ভালো লাগলো। আল্লাহর কাছে আমরা সমস্ত মুসলিম উম্মার কাছে আমরা চাই যে এই দেশ সুন্দরভাবে চলুক, এটাই আমাদের প্রত্যাশা। এদিকে ইজতেমার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন মুসল্লিরা। কোনো অসুবিধা নেই, খুব ভালো, শান্তি। আল্লাহর কাছে কামনা করি সবাই যেন সুন্দরভাবে আমরা দেশে বসবাস করতে পারি, দেশে আল্লাহর রহমত নাজিল হোক। ভালোভাবে চলে, আমাদেরকে ভালোভাবে আল্লাহ রাখে, সবাই ভালোভাবে বসবাস করতে পারি। মুসল্লিদের যাতায়াত সুবিধার্থে ভোগড়া থেকে আব্দুল্লাপুর পর্যন্ত আশপাশের সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৯টি বিশেষ ট্রেন। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, আপনি তো আছেন ইজতেমা ময়দানে, কি দেখছেন সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। প্রণব, যেটা আমরা একটু আগে যে প্রতিবেদনটি দেখিয়েছেন আমাদের সহকর্মী অপূর্ব রায়, এবং সেই প্রতিবেদনের ধারায় থেকে যদি আমি বলতে চাই যে এবারের ৫৮তম টঙ্গী ইজতেমা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবার একটু ব্যতিক্রম ধারা এই কারণে যে এবার ৩ দফায় ইজতেমার যে কার্যক্রম সেটা আসলে অনুষ্ঠিত হচ্ছে, এবং ৩ দফার প্রথম দফা সুরাই নিজামী বা জুবায়েরপন্থীদের যে প্রথম ২টি দফায় অনুষ্ঠিত হচ্ছে, এবং প্রথম দফার আজকে শেষ দিন। আপনি জানেন যে আমবয়ানের মাধ্যমে কিন্তু শুরু হয়েছিল বিশ্ব ইজতেমার এবারে প্রথম কার্যক্রম, এবং আজকে সেই প্রথম ধাপের শেষ দিন, অর্থাৎ আজকে আপনার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে আজকের যে কার্যক্রম। আপনি যদি দেখাই, অসংখ্য মানুষ কিন্তু এই ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন, এবং তারা যেটা বলছেন যে
অতীতের তুলনায় এবারে যে ইজতেমার যে সার্বিক ব্যবস্থাপনা সেটা যথেষ্ট আশাব্যঞ্জক এবং যথেষ্ট সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এবারে প্রথম ধাপের ইজতেমাটি অনুষ্ঠিত হলো। শুরুর দিকে অনেকেই কিন্তু নানা রকমের আশঙ্কা ছিল ইজতেমা নিয়ে এবং সাতপন্থী জুবাইরপন্থীর একটা বিরোধ নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় আমরা শুনতে পেয়েছি এবং বিভিন্ন দুর্ঘটনা ছিল, কিন্তু সব কিছু ছাপিয়ে যখন এই ইজতেমাটা অনুষ্ঠিত হলো তখন কিন্তু যারা মুসল্লি যারা আছেন তারা বলছেন যে না, এবারের ইজতেমাটা যথেষ্টভাবে সফলভাবে অনুষ্ঠিত হলো এবং কিছুক্ষণের মধ্যেই মৌলানা জুবায়ের সাহেব তিনি আখেরি মোনাজাত পরিচালনা করবেন। তো প্রণব, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মোনাজাতের খবর জানাচ্ছিলেন সহকর্মী মানিক শিকদার। চিকিৎসা সেবা ঠিকমতো পাচ্ছেন না এমন অভিযোগ করে আবারও রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনের সড়ক অবরোধ করেছেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। শনিবার রাত 11টায় শুরু হওয়া অবরোধ 3টা পর্যন্ত গড়ালেও সরকারের কারো সাক্ষাৎ না পাওয়ার অভিযোগও করেন তারা। জনি রোজারিওর ক্যামেরায় রিপোর্ট করছেন সোহেল সামি। গভীর রাত, রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনের রাস্তায় শুয়ে আছেন জুলাই আগস্ট অভ্যুত্থানের আহতরা। কারো চোখ নেই, কারো হাত নেই, কেউ বা হারিয়েছেন পা। রাত 11টায় শুরু হওয়া অবরোধ গভীর রাত পর্যন্ত চললেও সরকারের কোনো কর্তা খোঁজ নিতে আসেননি তাদের। 3টা বেজে গেছে, এখন পর্যন্ত কোনো উপদেষ্টারা মনে হচ্ছে না যে এই ভাইগুলো, এই আহত যোদ্ধাগুলো রাস্তায় পড়ে আছে। শীতের রাতরে আমরা যাই। অসুস্থ শরীর নিয়ে কেন আবার রাস্তায় নামতে হলো প্রশ্ন করা হয়েছিল দেশের জন্য জীবন বাজি রাখা এই বীরদের। আমরা ক্যাটাগরি মানি না, সব এক। দ্বিতীয়ত হইল আমাদের পুনর্বাসন, তৃতীয়ত হইল আমাদের সুচিকিৎসা, আর চতুর্থ হইল আমাদের মুক্তিযোদ্ধা হিসাবে একটা ভাতা। আওয়ামী লীগকে কেন শাস্তির সম্মুখীন আনা হয় নাই? যারা আমাদেরকে গুলি করছে তাদের কিন্তু জেলে প্রেরণ করা হয় না, তারা ওপেন কিন্তু বুক ফুলে। আমাদেরকে এই চিকিৎসার জন্য বিশেষ সেল কোনো গঠন করতেছে না, সহযোগিতা করতেছে না, এবং এই থানা কোর্ট কাছারি বিষয়ে চরমভাবে আমরা লাঞ্ছিত হচ্ছি, চরমভাবে আমরা হয়রানির শিকার হচ্ছি, যেটা মানে বলা বাহুল্য। শারজিল আলম ভাইয়ের কাছে আমি নিজে, উনি পার্সোনালভাবে নিজে 2বার করে আমার যে ছিল, মানে ওখান থেকে একটা কোড দিছিল, মানে সিরিয়াল নাম্বার, ওই সিরিয়াল নাম্বারটা উনি 2বার নিয়েছে আমার কাছ থেকে, কিন্তু আমি এখনো কোনো ওনার কাছ থেকে রেসপন্স পাইনি। আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা থাকলেও বাস্তবতা ভিন্ন বলে দাবি করছেন তারা। যে ক্যাটাগরির যোগ্য সেই ক্যাটাগরি পায়নি। আশ্বাসে দিতেছে, কিন্তু কখন করবে, কি করবে, এই ধরনের কোনো ডেট ফিক্সড করে দিচ্ছে। 2টা অপারেশন আমি আগারগাঁও রাইন্স হসপিটালেতে করছি, দুটোটা পার্সোনালভাবে আমার ব্যক্তিগত টাকা দিয়ে আমি করছি। বিকাশে 1 লক্ষ টাকা পাইছি, কিন্তু আমি পাইছি, আমার অনেক ভাইয়েরা পাইছে না। সবারই পাওয়ার প্রাপ্য। খুনিদের বিরুদ্ধে মামলা করায় প্রতিনিয়ত জীবন নাশের হুমকি দিচ্ছে, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ তাদের। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনশন অব্যাহত রেখেছেন রাজধানীর তিতুমির কলেজ শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন না মেনে আজ থেকে নর্থ সিটি ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে তারা। সোহেল সামির আরেকটি রিপোর্ট। বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজ শিক্ষার্থীদের অনশন 4র্থ দিনে গড়িয়েছে। ইতোমধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে, তবু বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় তারা। 20 জনের অধিক হসপিটালে গিয়েছে এবং এখনো আমাদের এখানে যারা অনশনরত আছে তাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল। গভীর রাত, তখনও শিক্ষার্থীরা শুয়ে আছেন কলেজটির মূল ফটকে। কারো হাতে ক্যানোলা, পাশে ঝুলছে স্যালাইন, মুখে বিশ্ববিদ্যালয় আদায়ের দৃঢ় প্রত্যয়। আমাদের এখনও 4 ভাই হসপিটালে রয়েছেন, খুবই শোচনীয় অবস্থায় রয়েছেন 2 জন। আমাদের এখানেও যারা আমরা রয়েছি তাদের অধিকাংশই আমরা অসুস্থ রয়েছি, স্যালাইনের উপর আমরা রয়েছি। আমরা 6 মাস থেকে আন্দোলন করতেছি, আমাদের কমিটি করে মূল্যা ঝোলাইয়া দিয়ে রাখছে, এতদিন বিবেচনা করার সময় পায় নাই। আজকে যখন আমার ভাইয়েরা, আমি সহ মৃত্যু সজ্জায়, তখন তারা বিবেচনা করবে। এটা কোন ধরনের কথা? ইজতেমার আখেরি মোনাজাতের কথা মাথায় রেখে সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত ব্লকেট কর্মসূচি স্থগিত রাখা হয়। সকাল 6টা থেকে 11টা পর্যন্ত আমাদের যে ব্লকেট কর্মসূচি ওটা শিথিল রাখা হবে ইজতেমার কথা বিবেচনা করে। সোহেল সামি, 21 টেলিভিশন,
ঢাকা। লিবিয়ার ভূমধ্যসাগরের উপকূলবর্তী তীর থেকে অন্তত ২০ বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ দেশটির পূর্বাঞ্চলের ব্রেগা তীরে ভেসে এসেছে। স্থানীয় রেড ক্রিসেন্ট এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিষয়ক মহাপরিচালক BM জামাল একুশে টেলিভিশনের সাথে কথা বলে জানান, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। আফসানা নীলার রিপোর্ট। লিবিয়া উপকূলে আবারও লাশের মিছিল। ভূমধ্যসাগরের উপকূলবর্তী তীর থেকে অন্তত ৫০টি মৃতদেহ পাওয়া গেছে। এর মধ্যে অন্তত ২০ জন বাংলাদেশি। স্থানীয় রেড ক্রিসেন্ট দিয়েছে এমন তথ্য। তবে লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরে উপকূলবর্তী বেগ্রা তীর থেকে বিগত ২ দিনে বেশ কয়েকজন অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ বেগ্রা তীরে ভেসে আসে। এছাড়া উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস এখনো নিশ্চিত হতে পারেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিষয়ক মহাপরিচালক BM জামাল জানিয়েছেন, তারা উদ্ধারকৃত লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। ২০ জনের ডেড বডি পাওয়া গেছে এবং তাদেরকে ডেড বডি ওই যে ডিকম্পোজড আর কি। এই কারণে ওখানকার যে অথরিটি তারা ওদেরকে মানে সমাহিত করেছে আর কি, বেরি করে দিয়েছে। এই প্রেক্ষিতে দুর্ঘটনায় মৃত, আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে যে কোনো তথ্য জানানোর জন্য দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এদিকে উন্নয়ন সংস্থা ব্রাকের অভিবাসন বিষয়ক প্রকল্পের প্রধান শরীফুল হাসান জানিয়েছেন, লিবিয়া উপকূলে ভেসে আসা মরদেহগুলোর মধ্যে বাংলাদেশি রয়েছেন বলে তারা ধারণা করছেন। একুশে টেলিভিশনকে তিনি জানান, লিবিয়া উপকূল থেকে সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রার ক্ষেত্রে বাংলাদেশিদের অবস্থান শীর্ষে। আগে প্রথম জানতে পারি যে লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা যে তীর, সেখান থেকে বেশ অনেকজন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর তাদের চেহারা বা তাদের দেখলেই তো বোঝা যায়, তাতে মনে করা হচ্ছিল এই লাশগুলো আসলে বাংলাদেশে। আমার কাছে মনে হয় এখন আমরা আমাদের দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা মোটামুটি নিশ্চিত হতে পেরেছি যে আসলে তাদের বাংলাদেশের লাশ। কিন্তু আসলে আমি যে কথাটা বলতে চাই, এই লাশ উদ্ধার এরকম ঘটনাগুলো আসলে এটাই প্রথম নয়। আমাদের পর্যবেক্ষণ বলে ২০১৫ সাল থেকে এই গত ১০ বছর ধরে যে দেশগুলো থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার জন্য সবচেয়ে বেশি যে দেশগুলো মরিয়া, সেই তালিকায় সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ প্রথম। এবং বাংলাদেশের সাথে অন্য দেশগুলো যদি আপনি দেখেন, সিরিয়া, আফগানিস্তান, সুদান, মানে যেই দেশগুলো যুদ্ধ পীড়িত, সেই দেশগুলোর নাগরিক এইভাবে মরিয়া হয়ে যায়। সেই দেশ তাদের সবাই টপকে বাংলাদেশিরা যে এইভাবে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে গত ২০০৯ সাল থেকে ইউরোপের বর্ডার এজেন্সি ফ্রন্টেক্সের সাথে যে আমরা ডেটাটা তাদের কাছ থেকে পাই, তাতে আমরা দেখি এই সময়টাতে ১৬ বছরে প্রায় লাখখানেক বাংলাদেশি এইভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আটক হয়েছে। এবং আমাদের পর্যবেক্ষণ বলে যে অন্তত পক্ষে প্রতি বছর গড়ে অন্তত পক্ষে ৫০০ বাংলাদেশি এইভাবে মারা যায়। এবং যেই দেশগুলো থেকে এইরকম যারা ফেরত আসে, তাদের সাথে ফ্রন্টেক্স এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করি। বিশেষ করে ইউরোপ থেকে আনডকুমেন্টেড যারা ফেরত আসে, এই যে যারা যায়, তারা মূলত বাংলাদেশের ৩টি অঞ্চলের লোক। একটিকে আমরা বলি শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর অঞ্চল, আপনি মাদারীপুর যেখানে প্রাধান্য। আরেকটি হচ্ছে সিলেট অঞ্চল, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ। আরেকটি হচ্ছে ঢাকার আশপাশে ভৈরব, ব্রাহ্মণবাড়ি, এই অঞ্চলের লোক। মৃতদেহগুলোর চেহারা এবং ধরন তা দেখে মোটামুটি নিশ্চিত করে মানে হচ্ছে আমরা যেটুকু বুঝতে পারছি যে এরা আসলে বেশিরভাগই বাংলাদেশি। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। কুড়িগ্রামের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য আহমেদ নাজমিন আটক। আবারও আমন্ত্রণ একুশে সংবাদে। কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য আহমেদ নাজমিন সুলতানাকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে জেলার পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। নাজমিন সুলতানা নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন ৬-এর এমপি ছিলেন। একই সঙ্গে কুড়িগ্রাম মহিলা আওয়ামী লীগের ২ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন চিনুর স্ত্রী। নাজমিন সুলতানা নবম জাতীয় সংসদ মেয়াদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এমপি থাকাকালে তার বিরুদ্ধে বিভিন্ন সরকারি বরাদ্দ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ রয়েছে।
অনিয়ম, দুর্নীতি আর পরিকল্পনায় গলদ থাকায় এগোচ্ছে না কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবনের নির্মাণ কাজ। প্রায় ১৩ বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি এই হাসপাতাল। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০০৮ সালে নেওয়া হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্প। ২০১২ সালে কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা ২০১৬ সালে। তবে শুরু থেকেই টেন্ডারে আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপ, কাজে ধীরগতি সহ নানা অনিয়মে এখনো শেষ হয়নি প্রকল্পটি। স্বল্প পরিসরে হাসপাতালের বহির্বিভাগ চালু হলেও আন্তঃবিভাগ চালু না হওয়ায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত ৪ জেলার মানুষ। কাগজে কলমে প্রকল্প গত বছর শেষ হলেও এখনও ৩ ভাগ কাজ বাকি। এক্সরে করার জন্য এখানে হয়নি, উনি বাইরে পাঠাইছেন। সিরিয়াস কোনো রোগী যদি এখানে ভর্তি হয় তাহলে ভর্তি হওয়ার কোনো ব্যবস্থা নাই। 1 সপ্তাহ মতন দিল, দেখে বলে 1 সপ্তাহ পর দেখা করেন আপনি। তাছাড়া কি এক্সরে এসব কিছু বলিনি, স্ট্রোকের রোগী আর ভর্তিতে কোনো সিস্টেমই দেখলাম না কেন। মাসখানেক আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আন্তঃবিভাগ চালু করার বিষয়ে নির্দেশনা দেয়া হলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ লোকবল নিয়োগ না হওয়া, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেতে বিলম্ব হওয়া, নানা কারণে সেবা চালু হচ্ছে না। আর হাসপাতাল চালু না হয় ইন্টার্ন চিকিৎসকরা আছেন বিপাকে। শিক্ষকরা মেডিকেল কলেজ হাসপাতালের মূল প্রাণ, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, সেবা দেওয়ার ক্ষেত্রেও। এই সেবাটা আমাদের শিক্ষকরা সদর হাসপাতালে দিচ্ছেন, এখানে থাকলে আরও বেশি সেবা দিতে পারতেন জনগণকে এবং ছাত্রদেরকে সুন্দরভাবে হাতে কলমে শিক্ষা দিতে পারতেন। এই বিষয়ে হাসপাতালের পরিচালক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এটা আর বলতেই না করতেছি, অনুরোধ করছি আপনাকে যেটা যে এই বিষয়টা আসলে আলোচনার এত বারবার একটা জিনিস বেশি বলে খারাপ দেখায়, এটা গুরুত্ব হারা তখন। মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় ক্ষুব্ধ এলাকার মানুষ। অনতিবিলম্বে এগুলো নিষ্পত্তি করে আমাদের জনদুর্ভোগ যাতে লাঘব করতে পারে সরকার, এটাই আমাদের প্রত্যাশা। দ্রুত সব জটিলতা কাটিয়ে আন্তঃবিভাগ সহ সব সেবা চালুর তাগিদ কুষ্টিয়াবাসীর। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এবারে আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। বিশ্ববাজারে রেকর্ড ছুঁয়েছে স্বর্ণের দাম। ইতিহাসে প্রথমবারের মতো ১ আউন্স স্বর্ণের দাম ছাড়ালো $২,৮০০। গত সপ্তাহে লেনদেন শুরু হওয়ার আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল $২,৭৭০। সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম $২,৭৩১ নেমে যায়। স্বর্ণের এমন দাম বাড়ার প্রেক্ষিতে এরই মধ্যে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ভরিতে বেড়েছে সর্বোচ্চ $২,০৯৯। নতুন করে মূল্য বৃদ্ধির ফলে ভালো মানের ১ ভরি স্বর্ণের দাম দাঁড়ালো $১,৪৪,৮৯০। নতুন এই দাম আজ থেকে কার্যকর হবে। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। এরই সাথে শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আখেরি মোনাজাতে শেষ হচ্ছে ইস্তেমার প্রথম পর্ব, ময়দানে লাখো মুসল্লির ঢল। চিকিৎসা না পাওয়ার অভিযোগ, গণঅভ্যুত্থানে আহতদের রাতভর সড়ক অবরোধ, বিক্ষোভ। তিতুমির কলেজ শিক্ষার্থীদের অনশন চলছে, আজ থেকে নর্থ সিটি ব্লকেট কর্মসূচি। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।